একটা ইস্যু, তারপর রাজপথে জনস্রোত, এরপর গণ আন্দোলন। দক্ষিণ এশিয়ায় যেন একই ছকে এগোচ্ছে সরকার বিরোধী আন্দোলন। শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, এমনকি ভারতের বিভিন্ন প্রান্তেও দেখা যাচ্ছে একই ধরনের প্রবণতা। প্রশ্ন উঠছে, এটি কি কেবল জনগণের ক্ষোভের স্বাভাবিক বিস্ফোরণ, নাকি এর পেছনে কাজ করছে আরও বড় কোনো রাজনৈতিক ও ভূ রাজনৈতিক সমীকরণ? বিশ্লেষকদের মতে দক্ষিণ এশিয়ার সরকার বিরোধী আন্দোলনের একটি সাধারণ ধারা রয়েছে। প্রথমে নির্দিষ্ট ইস্যুভিত্তিক বিক্ষোভ, এরপর জনসম্পৃক্ততা বৃদ্ধি, সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার, বিরোধী রাজনৈতিক শক্তির সম্পৃক্ততা এবং শেষ পর্যন্ত সরকারকে চাপে ফেলার মতো গণ আন্দোলন। তবে এর সঙ্গে অর্থনৈতিক সংকটের পাশাপাশি ভারত মহাসাগর, ইন্দো প্যাসিফিক কৌশল, চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ এবং আঞ্চলিক শক্তিগুলোর ভূ রাজনৈতিক প্রতিযোগিতাও অনেক সময় পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। 3 স্তর বিশিষ্ট ভার্জিন এবং ফুড গ্রেড ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, তাই পানিতে দুর্গন্ধ হয় না। ক্ষতিকর অতিবেগুনি রশ্মি প্রতিরোধ করে পানিকে রাখে ঠান্ডা এবং ব্যাকটেরিয়া মুক্ত। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। 90-এর দশকে দক্ষিণ এশিয়ার অধিকাংশ দেশে সরকার পরিবর্তনের প্রধান মাধ্যম ছিল নির্বাচন, কিন্তু সময়ের সঙ্গে সেই চিত্র বদলেছে। এখন আন্দোলনের সূচনা হয় সাধারণ একটি নির্দিষ্ট দাবি বা সংকটকে কেন্দ্র করে। এরপর অর্থনৈতিক চাপ, মূল্যস্ফীতি, বেকারত্ব, দুর্নীতির অভিযোগ, রাষ্ট্রের প্রতি আস্থাহীনতা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাবে সেই আন্দোলন দ্রুত গণ আন্দোলনের রূপ নেয়। যখন মানুষ মনে করে তাদের দাবি প্রাতিষ্ঠানিকভাবে প্রতিফলিত হচ্ছে না, তখন রাজপথই হয়ে ওঠে পরিবর্তনের প্রধান মাধ্যম। 2022 সালে শ্রীলঙ্কায় অর্থনৈতিক বিপর্যয়, জ্বালানি সংকট এবং নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে শুরু হওয়া আন্দোলন শেষ পর্যন্ত প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাক্সের পদত্যাগে গিয়ে শেষ হয়। এর মধ্য দিয়ে দীর্ঘদিনের রাজাপাক্সে পরিবারের রাজনৈতিক আধিপত্যের অবসান ঘটে। 2022 সালে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনও একই ধাপে ধাপে সরকার বিরোধী গণ আন্দোলনে পরিণত হয়। ছাত্র জনতার ধারাবাহিক কর্মসূচির এক পর্যায়ে ঘটে ক্ষমতার পরিবর্তন। নেপালে দুর্নীতি ও বেকারত্বের বিরুদ্ধে তরুণদের আন্দোলন সরকার পরিবর্তনের পথ তৈরি করে, আর ভারতে শিক্ষা, কর্মসংস্থান ও রাজনৈতিক প্রতিনিধিত্বের প্রশ্নে নতুন প্রজন্মের অংশগ্রহণ বাড়ছে। আলোচনায় আসা তেলাপোকা পার্টিও সেই পরিবর্তনের একটি সাম্প্রতিক উদাহরণ। তবে প্রশ্ন থেকে যায়, দক্ষিণ এশিয়ার এই ধারাবাহিক সরকার বিরোধী আন্দোলন কি কেবল জন অসন্তোষের বহিঃপ্রকাশ, নাকি এর পেছনে কাজ করছে আরও বড় কোনো আঞ্চলিক ও বৈশ্বিক সমীকরণ?